এইভাবে এক কথায় দুই কথায় এক পর্যায়ে মিম ফুলটি যেই না জোর করে নিতে যাবে এমন মুহূর্তে ফুলটি ছিঁড়ে যায়, যাকে বলে দুই ভাগে বিভক্ত হয়। যা দেখে মিম এতটাই রাগান্বিত হয় সে আশিককে এক কষে থাপ্পড় মেরে দেয়। মিম বলতে থাকে, তোকে বললাম না ফুলটি আমাকে দে, এটা আমার পছন্দের ফুল। থাপ্পড়টি দেখেই আশিক বুঝতে পারে ইদিকা সত্যি কথাই বলতেছে। এই সব কিছু মিম এবং তার বাবার প্ল্যান, যাতে করে মিমের স্বামী অব্রকে ফিরিয়ে আনা যায়। তুমি আমাকে থাপ্পড় মারলে, এইটা বুঝি তোমার ভালোবাসা? আসলেই তুমি আমার, আমি তোমার কি? হ্যাঁ, তুমি আমার বউ না, তুমি হলে একটি রাক্ষসী পরী যে অন্যের ক্ষতি করতে একটুও ভাবো না। মানে কি বলতে চাও তুমি এইসব? না কিচ্ছু না, এমনি কথার কথা বলছি তোমাকে। ও, ঘুমাও, অনেক রাত হয়েছে, আজ কাল সকালে কথা হবে। ঘুমানোর আগে আমাকে কথা দিতে হবে তুমি 9 দিনে 9টি শিমুল ফুল গাছ থেকে শিমুল ফুল এনে দিবে আমাকে। এইটা আবার কেমন কথা? একটি দোকান থেকে আনলেই হলো। না, আমি তোমাকে যা বলতেছি তাই করতে হবে তোমাকে, না হলে আমি অভিমান করব। এই কথা শুনে আশিক মনে মনে বলে, এখনই যেই থাপ্পড় দিলি আমাকে, শুধু পরীর কারণে কিচ্ছু করলাম না। কি হলো, বিড়বিড় করছো যে? না কিচ্ছু না, ঘুমাও, কাল নিয়ে আসবো এক ট্রাক ফুল। না, আমাকে 9 দিন 9টি শিমুল ফুলের গাছ থেকে শিমুল ফুল তোমাকে এনে দিতে হবে, প্লিজ। আচ্ছা, দেখি কি করা যায়। না, তোমাকে দিতেই হবে, কারণ এইটা আমার রিকোয়েস্ট তোমার কাছে। শুধুমাত্র 9 দিন লাগবে কেন, এইটা আগে বলো, পরে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। এখন কথা দাও আমাকে। তো মিমের এমন রিকোয়েস্টে আশিক বলে ওঠে, ঠিক আছে আমি নিয়ে আসবো, প্লিজ এখন ঘুমাও, কথা দাও আগে। হ্যাঁ, কথা দিলাম, নিয়ে আসবো। এইবার মিম খুশি হয়ে বলে ওঠে, এই তো আমার লক্ষ্মী স্বামী, চলো এখন ঘুমাই দুজনে। আশিক মনে মনে ভাবতে থাকে, সকাল হলেই তো সঠিক ব্যবস্থা নিব, ঘুমাও আজ। এরপরে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় আশিকের মা চিৎকার করে কান্না করতে করতে বলে, আশিক, তোর বোনকে প্রতিনিয়ত অজানা কিছু একটা ধর্ষণ করছে। মায়ের মুখে এমন চিৎকারের আওয়াজ শোনা মাত্রই আশিক বাইরে এসে জিজ্ঞেস করে, মা চুপ করো, এইভাবে চিৎকার করে বলিও না। চুপ করবো মানে? তোর বোনের সঙ্গে এমন কিছু হচ্ছে আর তুই বলতেছিস চুপ করতে? কেমন ভাই তুই? হ্যাঁ, আরে মা, তোমাকে সব খুলে বলতেছি আমি, প্লিজ তোমার মুখটি একটু বন্ধ রাখো। ঠিক আছে, রাখলাম। এখন বল। মা, মিম আমার বিয়ে করা সেই বউ না, ও আমার বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। মানে? কিছু তো বুঝলাম না। আরে, মিমকে চিনো না, তোমার বৌমা। হ্যাঁ, বৌমার আবার কি হলো? ও তোমাদের বৌমা না, ও হলো একটি দুষ্টু পরী, আমার সত্যিকারের বউ। মিম মারা যাওয়ার পরে ওর শরীরটা এখন এই দুষ্টু পরীটা ব্যবহার করতেছে। কি বলিস এইসব? হ্যাঁ, ভয় পেও না, আমি সব কিছুর ব্যবস্থা নিচ্ছি। কি করবি তুই? দেখোই না কি করি, শুধুমাত্র অপেক্ষার পালা। সবই বুঝলাম, এখন তোর বোনের কি হবে? আমার বোনকে কে ধর্ষণ করতেছে, কে তার শরীর নিয়ে এমন মগ্ন হয়েছে, সব জানি আমি। কে সে? এই পরীটার স্বামী, ওর সঙ্গে এমন করতেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। এখন উপায়? মায়ের এমন কথা শুনে আশিক ইদিকাকে স্মরণ করে। যে ইদিকাকে ডাক দেয় ইদিকা বলে, আর সঙ্গে সঙ্গে সেখানে ইদিকা মানুষ রূপে সেখানে চলে আসে। যা দেখে আশিকের মা আকাশ থেকে মাটিতে পড়ল। ইদিকা উপস্থিত হয়ে বলল, হ্যাঁ বলো, আমাকে কেন ডাকলে? বা, একটিবার ডাকা মাত্রই চলে আসলে? হ্যাঁ, সঙ্গে থাকলে তো বুঝতেই পারছো কেন ডাকেছি তোমাকে। তবুও বলো, এই শয়তান পরীর স্বামীর হাত থেকে বাঁচার উপায় বলে দাও আমাকে। ঠিক আছে, বলবো, তার আগে তোমার বোনের রুমে আমাকে নিয়ে চলো। এমন মুহূর্তে আশিকের মা বলে, এই মেয়েটা আবার কে, আর হঠাৎ করে কিভাবে চলে আসলো আমাদের কাছে? হ্যাঁ মা, ভয় পেও না, সে অনেক ভালো, আমাদের কোনো ক্ষতি করবে না, বুঝলে? বুঝলাম। এরপরে সবাই আশিকের বোনের রুমে এসে দেখে রুমের অবস্থা খুবই খারাপ। তো যারা যারা গল্পটি শুনছেন তাদেরকে বলছি, আশিকের বোনের নাম ভুলে গিয়েছি, তাই নতুন নাম দিলাম, উপমা। তো আশিক উপমাকে জিজ্ঞেস করে, বোন, তোমার শরীরের অবস্থা কেমন? উপমা বলে, ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাত হলে এই শয়তানটি আমার কাছে এসে আমাকে ধর্ষণ করে। আবার ধর্ষণ শেষে বলে, তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে ইদিকা বলে, তার মানে তুমি ওর কথাও শুনতে পাও নাকি? হ্যাঁ পাই, কিন্তু আপনি কে চিনলাম না সঠিক। আমাকে চিনতে হবে না, শোনো আমি তোমাকে কি বলি, তুমি যখন তার কথা শুনতে পাও, তার উপস্থিতি পাও, শুধুমাত্র দেখতে পাও না, তাই তো? আশিক, তুমি এই মুহূর্তে একটি জঙ্গলে গিয়ে কলি ফুল তুলে নিয়ে আসবে এবং সেই ফুলের মালা তৈরি করে সরিষার তেলে ডুবিয়ে রাখবে। রাতে শোয়ার সময় এই ফুলের মালাটি যেন উপমা গলায় পরে ঘুমায়। এটা পড়লে কি হবে? এটা পড়লে তুমি সেই শয়তানটাকে দেখতে পারবা। কি? আমি ওকে দেখতে চাই না, ওর হাত থেকে বাঁচার জন্য উপায় চেয়েছি। আরে পাগলি মেয়ে, আমার কথাগুলো তাকে শেষ পর্যন্ত শোনো। বলেন। তোমাকে যখন ওই শয়তানটি ধর্ষণ করতে আসবে, তখনই তুমি আজ নিজে থেকে আগ্রহ দেখাবে এবং সুযোগ বুঝে এই মালাটি ওর গলায় পরিয়ে দিবে। তাতে কি হবে?
এতে ওই শয়তানটি তোমার বশে এসে যাবে। বশে আসবে মানে তোমার বশে আসলে তুমি যেইটা বলবে ও সেইটাই করবে। তাহলে তো ভালোই হলো আমার। একবার বশে আনতে পারলেই মজা বোঝাবো ওকে। হ্যাঁ সেটাই। তবে আরও একটি কথা। আবার কি কথা? ওই কুলি ফুলের মালাটি 10 দিন পর শুকিয়ে যায়, তাই তোমাকে 10 দিন পর পর আবার তাকে পরাতে হবে। এর মধ্যেই বাকি কাজ আমরা করব। ঠিক আছে। তোমাকে অনেক ধন্যবাদ ইদিকা, আমার পরিবারের মানুষের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। তোমার ঋণ কখনোই ভুলবো না। ইদিকা বলে, আরে না, শোনো, আমি এখন চলে যাই। মিম হয়তো ক্ষণিকের মধ্যেই জাগ্রত হবে। আমার উপস্থিতি পেলে সমস্যা আছে। কোথায় যাবে এখন? কোথাও যাব না, তোমার আশেপাশেই থাকবো, অদৃশ্য হয়ে। ঠিক আছে। কথাটি বলা মাত্রই ইতিকা অদৃশ্য হয়ে যায়, যা দেখে উপমা ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। আশিক বলে, বোন চিৎকার করিস না, ও অনেক ভালো। তো ভাইয়ের কথা শুনে উপমা চুপ হয়ে যায়। শোন, তোরা থাক, মিম ঘুম থেকে ওঠার আগেই আমি কিছু বলি। ফুল নিয়ে আসি জঙ্গল থেকে। যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে আশিক তাদের বাড়ির পাশ থেকে একটি জঙ্গলে চলে যায়। সেখানে গিয়েই তাড়াতাড়ি কিছু কলি ফুল নিয়েই আবার বাসায় চলে আসে। উপমা, এই নে ফুল, মালা বানিয়ে সরিষার তেলে ডুবিয়ে রাখ। আর হ্যাঁ, এইসব যেন তোর ভাবি মিম কিচ্ছু না জানে, কারণ ও একটা দুষ্টু করি। কি বলো ভাইয়া? তোর নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন। ভয়ের কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। এরপরে আশিক মিমের কাছে চলে যায়। গিয়ে দেখে এখনো ঘুমিয়ে আছে, যা দেখে আশিকও নিচ্ছুপ হয়ে পাশেই ঘুমিয়ে পড়ে। তো এইভাবে সারাদিন কেটে যাওয়ার পরে রাত্রেবেলা আশিক যখন আবার একটি শিমুল ফুল আনতে গিয়েছে, এমন সময় ওইদিকে উপমার রুমে সেই দুষ্টু জিনটি প্রবেশ করা মাত্রই উপমা তাকে দেখতে পায়। কি বিচ্ছিরি একটি চেহারা, দেখলেই যেন বমি আসতেছে। তবুও উপমা বলে ওঠে, ওহে আমার রাতের স্বামী, তুমি চলে এসেছো আমাকে ভালোবাসা দিতে। সঙ্গে সঙ্গে জিনটি বলে ওঠে, তুমি কিভাবে বুঝলে আমি চলে এসেছি? তুমি আমার রাতের স্বামী, আমাকে এসে ভালোবাসা দাও। তোমার উপস্থিতি বুঝবো না আমি, এইটা হয়? আমার কাছে এসো, এসে আমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দাও। কথাটি শুনেই জিনটি কাছে আসা মাত্রই উপমা যেই না মালাটি দিতে যাবে, এমন মুহূর্তে সেই পাপিষ্ঠ জিন উপমার শরীর থেকে এক এক করে সব পোশাক খুলতে থাকে। এরই মধ্যে সুযোগের সদ্ব্যবহার করে উপমা। যখন সেই জিনটি তার শরীর নিয়ে খেলতে ব্যস্ত, তখন সেই উপমা কলি ফুলের মালাটি তার গলায় ঝুলিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জিনটি কেমন জানে আচরণ করতে থাকে, যা দেখে উপমা বলে, এই শোন, তুই আমার শরীর থেকে তোমার হাত সরিয়ে নাও। কথাটি বলা মাত্রই জিনটি উপমার শরীর থেকে নিজেকে সরিয়ে নেয়, যা দেখে উপমা বুঝতে পারে এই জিনটি এখন আমার কন্ট্রোলে চলে এসেছে। তাই জিনটির সম্পর্কে ভালো করে জানার জন্য আবারও প্রশ্ন করতে শুরু করে, আচ্ছা তুমি তো একটা জিন, তাই না? হ্যাঁ। তোমার নাম কি আর তোমার থাকার স্থানটি কোথায় একটু বলবে? আমার নাম অভ্র, আমি অনেক আগে মারা গিয়েছি, থাকতাম কবরস্থানে। মারা গেলে আবার কেউ ফিরে আসতে পারে নাকি? বুঝলাম না। হ্যাঁ পারে, আমার বউ আমাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে, আর কিছুদিন পরেই মানুষ রূপে চলে আসবো। বুঝলাম, কিন্তু তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কোহেলিকা, যে তোমার ভাবি রূপে আছে বর্তমানে। উপমা বলে, তোমাকে ফিরিয়ে আনতে কি কি করতে হবে? আমিও চেষ্টা করতাম তোমাকে ফিরিয়ে আনতে। সত্যি বলছো? অবশ্যই সত্যি বলছি। তুমি আমাকে ভালোবাসা দাও, এর বিনিময়ে আমি একটু চেষ্টা করব তোমার জন্য। আমাকে বাঁচাতে হলে চোখের প্রয়োজন, এর জন্য তোমাকে মানুষ মেরে ফেলে তার চোখ নিয়ে আসতে হবে। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, এখন তুমি চলে যাও অভ্র, আমি সময় হলে তোমাকে ডাক দিব, সঙ্গে সঙ্গে চলে আসবা। ঠিক আছে। কথাটি বলেই অভ্র অদৃশ্য হয়ে চলে যায়। এইদিকে আশিক আজ 2 নম্বর শিমুল ফুলটি নেওয়ার জন্য আবার নতুন একটি কবরস্থানে প্রবেশ করে। কবরস্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশিকের কেমন জানি একটা অনুভব হলো। তো ভয় না পেয়ে যেই না কবরস্থানে পা রেখেছে, সঙ্গে সঙ্গে অদৃশ্য কিছু একটা সালাম দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম আশিক, তোমাকে আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে। কথাটি শোনা মাত্রই আশিকের পায়ের মাটি যেন সরে যেতে লাগে ভয়ে। হঠাৎ এমন কিছু বলে উঠবে আশিক ভাবতেই পারিনি। তবুও একরাশ শক্তি নিয়ে আশিক সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার সামনে আসুন। সামনে আসলে বুঝি আমাকে শেষ করে ফেলবি? আশ্চর্য, তোমাকে মেরে ফেলবো কেন? আমি এখানে কিছু কাজের জন্য এসেছি, কাজ শেষ করেই চলে যাব। আশা করি আমার কথা বুঝতে পারছো। তোর আবার ওইটাকে কাজ বলে? তুই তো এসেছিস শিমুল ফুল নিতে, যেটা আমার কাছে আছে শুধুমাত্র। মানে? চারদিকে তাকিয়ে দেখ শিমুল ফুলের গাছ এখানে আছে কিনা। অদৃশ্য লোকটির কথা শোনা মাত্রই আশিক চারপাশে তাকিয়ে দেখে কোথাও শিমুল ফুল গাছটি নেই। যা দেখে আশিক জিজ্ঞেস করে, এখানে তো গাছটি থাকার কথা ছিল, কিন্তু নেই কেন? অদৃশ্য লোকটি হাসতে থাকে। আশিক বলে, হাসতেছেন কেন আপনি? তুই যে গাছটি খুঁজতে এসেছিস, সেই গাছটি আমি অদৃশ্য করে ফেলেছি। আমার আদেশ ছাড়া কখনোই এই গাছটি তোর সামনে আসবে না।
আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাহলে আপনি এমন করতেছেন কেন? তোর সঙ্গে নেই, কিন্তু তুই যাকে সাহায্য করতেছিস তার সঙ্গে আমার শত্রুতা। মানে কুইলিকার সঙ্গে তোমার শত্রুতা নাকি? হ্যাঁ। কিভাবে আপনাদের মাঝে শত্রুতা সৃষ্টি হলো আমি কি জানতে পারি? প্লিজ দয়া করে যদি বলতেন। শোন, ওর স্বামী অভ্রকে আমি মেরে ফেলেছি। এখন ওকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীর নিয়ে কাহিনী শুরু করছে। এই সব আপনিও জানেন? হ্যাঁ, আমি সব কিছুই জানি। তুই এখন এখান থেকে চলে যা, তোর জন্য এইটাই ভালো হবে। কিন্তু আমি যে মন স্থির করে এসেছি শিমুল ফুলটি নিয়ে যাব। যদি এইটা চাস তাহলে আমার হাতে তোকে মরতে হবে, ওর স্বামীর মতন। আমি এত কিছু জানতে চাই না, আমি শুধুমাত্র এটাই জানতে চাই ওই ফুল আপনি কিসের বিনিময়ে আমাকে দিবেন? বিনিময়ে নিবি? হ্যাঁ, বিনিময়ে নেব। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সেইটাই করব। আশিকের এমন কথা শুনে অদৃশ্য লোকটি বলে, তুই দেখি একটি পরীকে ভীষণ ভালোবেসে ফেলেছিস। জানিস এর পরিবর্তে কি হতে পারে তোর? তোকে মরতে হবে ওই পরীর হাতে। বাজে কথা বন্ধ করুন। যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলুন, ওইসব চোরের মতো লুকিয়ে কথা বলিও না। আশিকের এমন কথা শুনেই সেই অদৃশ্য লোকটি সঙ্গে সঙ্গে ওর সামনে চলে আসে। যা দেখা মাত্রই আশিক সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় 2 ঘন্টা পরে জ্ঞান ফিরলে সেই লোকটি বলে, সামান্য এই রূপে আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেললি? যদি আরো ভয়ঙ্কর রূপে আসতাম তাহলে তো হার্ট অ্যাটাক করে মারাই যেতি। তো লোকটি দেখতে এমন ছিল, তার পুরো শরীরে শুধুমাত্র চোখ আর চোখ, কোথায় মাথা কোথায় মুখ কিছুই বোঝার উপায় নেই। তো গ্যাস, পরবর্তী পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর ভিডিওগুলোতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন। আসসালামু আলাইকুম। কবরস্থানের পরিকল্পটির 10 নম্বর পার্ট। আবার সেই চোখগুলা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়তেছে। না, আমি ভয় পাইনি। হঠাৎ করে সামনে আসছেন, এই কারণে এমন হয়েছে। সত্যি তুই একটা মানুষ? বলুন আমাকে কি করতে হবে যার বিনিময়ে আমাকে ফুলটি দিবেন? তুই প্রথম যেই কবরস্থানে তোর বউকে মাটি দিয়েছিস সেই কবরস্থানের নলকূপের কিছু চোখ রয়েছে, এইটা তো জানিস? হ্যাঁ জানি। সেই নলকূপটি ভেঙে চোখগুলো বের করে আগুন ধরিয়ে দিবি যাতে সব কিছু নষ্ট হয়ে যায়। এমনটা কেন করব? কারণ এমনটি করলে তুই শিমুল ফুলটি পাবি আমার কাছ থেকে। ও ঠিক আছে, আমি এই মুহূর্তে গিয়ে সব চোখ আগুনে পুড়িয়ে ফেলবো। এই তো সুন্দর কথা, যা এই মুহূর্তে চলে যা আমার সামনে থেকে। সেই ভয়ঙ্কর লোকটির কথা শোনা মাত্রই আশিক সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসা মাত্রই মিম জিজ্ঞেস করে, আশিক শিমুল ফুল নিয়ে আসনি বুঝি আমার জন্যে? না। না মানে? তোমাকে বলেছিলাম না শিমুল ফুল আনতে, তবুও তুমি নিয়ে আসলে না কেন? জবাব দাও আমাকে। আশ্চর্য, তুমি একটি ফুলের জন্য এমন বিহেভ করতেছো কেন? তো কি করব? তুমি না আমার বউই না। তুমি আমার বউ হলে কখনোই এমন ব্যবহার করতে না। আমার মনে হচ্ছে তুমি একটা খারাপ আত্মা। কি? না কিছু না। প্লিজ আশিক, বোঝার চেষ্টা করো। আমি শিমুল ফুল অনেক ভালোবাসি, এর জন্য এত আবদার করি তোমার কাছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো কবরস্থানে গিয়ে পাইনি আমি। ও আবার কাল যেও কেমন? ওকে, এখন ঘুমাই তাহলে আমি, কাল রাতে আবার যাব। তো এরপরে আশিক ও মিম ঘুমিয়ে পড়ে। রাত যখন 2টা বাজে এমন মুহূর্তে আশিক ঘুম থেকে উঠে চুপিসারে সেই কবরস্থানে আবার চলে আসে যেখানে চোখগুলো রাখা হয়েছে। যেই না নলকূপটি ভেঙে চোখগুলো বাহির করে জ্বালিয়ে দিবে এমন মুহূর্তে সেই চোখগুলি বলে ওঠে, আশিক তুমি যেইটা করতেছো সেইটা কিন্তু ভুল কাজ করতেছো। শোন, কোনটা ভুল কোনটা সঠিক আমি সব বুঝি। তোরা প্ল্যান করে আমাকে মারতেও চাস, অন্যদিকে অভ্রকে এই পৃথিবীতে আনতেও চাস। না, তোরা কোনো কথাই বলবি না, আমার কাজ আমাকে করতে দে। আশিকের কথায় সেই চোখগুলো রাগান্বিত হয়ে বলে ওঠে, যদি পারিস তাহলে পুড়িয়ে দে সব, দেখতে চাই তোর কত দম। কথাটি শোনা মাত্রই আশিক যেই না আগুন দিতে যাবে এমন মুহূর্তে আবার একজন এসে বাধা দেয়, আর সেই লোকটি হলো কোহিলিকার বাবা। প্লিজ আশিক, এই কাজটি করিও না। আমি তোমার যা লাগবে তাই দিব, আমার কিচ্ছু চাই না। আমি শুধুমাত্র চোখগুলোকে পুড়িয়ে দিব। না, তুমি এটা করতে পারো না। এটা কোহিলিকার অনেক কষ্টের ফল এখানে আছে, সেই জন্যই শেষ করে দিচ্ছি। ওয়েট, আমি কোহিলিকাকে ডাকতেছি। কথাটি বলেই কোহিলিকার বাবা যেই না কোহিলিকা বলে একবার চিৎকার করছে আর সঙ্গে সঙ্গে সেখানে কোহিলিকা উপস্থিত হয়। বাবা ডাকলে যে? নিচে তাকিয়ে দেখ, আশিক সব চোখ পুড়িয়ে দিচ্ছে, ওকে শেষ করে দে। এই আশিক, তুমি এখানে? তোমার না রুমে শুয়ে থাকার কথা ছিল? তো আচ্ছা বাদ দাও, এই চোখগুলো আমাকে ফিরিয়ে দাও। কখনোই না, আমি এই চোখগুলো আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিব। আমি চাই না তোমার মতো একটি শয়তানের স্বামী আবার পৃথিবীতে ফিরে আসুক। আরে তুমি ভুল বুঝতেছ, প্লিজ ওই চোখগুলোর ক্ষতি করিও না। যদি করি তাহলে কি হবে? তোমাকে এখানেই শেষ করে দিব, এই কবরস্থান থেকে বাইরে যেতে পারবে না। ও তাই, ঠিক আছে চেষ্টা করো, এখনো কিন্তু সময় আছে আশিক। পরবর্তীতে মাপ চাওয়ারও সময় পাবে না কিন্তু। বললাম তো তোর যা ইচ্ছা হয় তাই করতে পারিস।
আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। আশিকের এমন কথা শুনে কোয়েলিকা রাগান্বিত হয়ে আশিককে প্রহর করে। আশ্চর্যের বিষয় হলো সেই প্রহর আশিকের কোনো ক্ষতিই করতে পারল না, যা দেখে কোয়েলিকার ওর বাবা বেশ আশ্চর্য হয়। কি হলো, প্রহর করো, দেখি আমার কি করতে পারিস তুই, নাকি তোর কোনো শক্তিই নেই। এই কথা শুনে বাবা মেয়ে দুইজনেই একসঙ্গে আশিকের উপর প্রহর করে, আর সেই প্রহর অদৃশ্য কিছু একটা বাধা দেয়। এইভাবে প্রায় 10-12 বার করার পরেও যখন আশিকের কিচ্ছু হচ্ছিল না, তখন কোয়েলিকা জিজ্ঞেস করে, এই তোর শরীরে এত শক্তি কিভাবে আসলো? আমরা এত প্রহর করার পরেও তোর কিচ্ছু হচ্ছে না কেন, আমাকে বল। দাঁড়াও, আগে চোখগুলোকে জ্বালিয়ে দিই। কথাটি বলেই আশিক মুহূর্তের ভিতরেই সব চোখ নিমিষেই জ্বালিয়ে দেয়, যা দেখে কোয়েলিকা এবং তার বাবা আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা হয়ে যায়। চোখগুলি জ্বালিয়ে দেওয়ার পরে আশিক বলে ওঠে, ইদিকা ও রূপনিক, দুইজনের সামনে আসো, এখন তোমাদের সময় এসে গেছে। তো আশিকের কথা মতো ইদিকা ও রূপনিক সামনে চলে আসে। এখন অনেকেই বলতে পারেন রূপনিক আবার কে? আশিক যখন দ্বিতীয় ফুলটি কবরস্থানে আনতে গিয়েছিল, ঠিক তখন যে অদৃশ্য লোকটি শিমুল ফুলটি গায়েব করছিল, সেটাই হলো রূপনিক। রাত্রে আসার সময় রূপনিক এবং আশিক বুদ্ধি করে এই কাজটি করে। তো রূপনিক এবং ইদিকা অদৃশ্য থেকে সবার সামনে আসা মাত্রই কোয়েলিকা এবং তার বাবা থরথর করে কাঁপতে থাকে। কোয়েলিকা বলে ওঠে, আপনারা দুজন এখানে, প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। তো স্বামীকে সামনের বার মেরে ফেলেছিলাম শুধুমাত্র খারাপ কাজ করার জন্য। তোকে ছেড়ে দিয়েছিলাম একটি কারণে, সেই কারণটি হলো তুই যেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটাইতে পারিস। কিন্তু তুই করলি কি? একটি মৃত ব্যক্তির শরীরে নিজের শরীরটা ঢুকিয়ে কত ভালো মানুষের জীবন নিলি। এই ছেলেটাকে মৃত্যুর কাছে পাঠাই দিয়েছিস। এই কথাটি রূপনিক বলল। এবার ইদিকা বলে, চুপ, একদম ক্ষমা চাইবি না। তোর স্বামী একটু সুস্থ হওয়া মাত্রই উপমাকে ধর্ষণ করা শুরু করছে। আবারও রূপনিক বলে, তোদের সময় শেষ হয়েছে এই পৃথিবীতে থাকার, অনেক খারাপ কাজ করেছিস, যার প্রায়শ্চিত্ত এখন করতেই হবে। কথাটি বলা মাত্রই রূপনিক ও ইদিকা কোয়েলিকা এবং তার বাবাকে প্রহর করে। সেই প্রহর সহ্য করতে না পেরে তারা সেখানেই মারা যায়। তো ভাবেন, রূপনিক কি মারাত্মক একজন ব্যক্তি, যে সহজেই কোনো কাজে আসে না, আর যার সঙ্গে একবার পাঙ্গা নেয় তাকে নিমিষেই সেখানেই শেষ করে দেয়। এমন মুহূর্তে আশিক বলে ওঠে, আচ্ছা কোয়েলিকা তো শেষ হলো, কিন্তু ওর স্বামীর অব্রুর কি হবে এখন? সেও তো বেঁচেই আছে প্রায়, থাক, ও কিচ্ছু করতে পারবে না আর। কথাটি বলেই রূপনিক সেই স্থান থেকে ত্যাগ করে। তখন সেই কবরস্থানে রয়ে যায় আশিক ও ইদিকা। ইদিকা বলে, আশিক একটা কথা বলি তো, কবরস্থানের পরিকল্পনাটির লাস্ট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন। বেশ কিছুক্ষণ ভাবার পরে আশিক বলে, দেখো তুমি একটি পরী, সবসময় অদৃশ্য হয়ে থাকো, যা দেখলে আমার মা বোন ভয় পাবে। আমি সব কিছু ছেড়ে দিব তুমি আমাকে যদি বিয়ে করো। মানে মানে হলো তুমি কথা দাও আমাকে তোমার সারা জীবন সঙ্গে রাখবে। তাহলে আমি আমার পরীর স্থান ত্যাগ করে একজন মানুষে তোমার কাছে ফিরে আসবো। তখন আমার কোনো শক্তিই থাকবে না। তাই যদি এমনটা হয় তাহলে তাই করো। ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। কথাটি বলেই বেশ কিছুক্ষণের জন্য ইদিকা অদৃশ্য হয় এবং এরপরে মানুষ রূপে আশিকের সামনে এসে হাজির হয়। এই সত্যি তুমি মানুষ হয়েছো? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার জন্য নিজের ক্ষমতা, নিজের রূপ সব ছেড়ে আসলে। তোমার ভালোবাসার কাছে এইসব শুধুমাত্র ধূলিকণা। যদি আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি ক্ষমতা থাকতো, তবুও আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব ত্যাগ করতাম। ইদিকার এমন কথা শুনে আশিক বেশ খুশি হয় এবং সেখানেই জড়িয়ে ধরে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি যারা প্রথম থেকে শুনে আসতেছেন তাদের জন্য কিছু কথা বলি। এই গল্পের সিজন 2 কোনো এক সময় আসবে। ওই যে কোয়েলিকার স্বামী এখনও বেঁচে আছে, সে এই গল্পের পরবর্তী সিজনের মোড় ঘুরিয়ে দিবে। তো গল্পটির সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওতে একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে।